টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদীর জোয়ারে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 5 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে চট্টগ্রাম মেয়র পলি ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মারা গেছে 2 জন। দুর্যোগের প্রভাবে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজ ও কালকে এইচএসসি পরীক্ষা। পাহাড় ধসের আশঙ্কা বন্ধ করা হয়েছে সাজেক ভ্যালি। বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটছে। জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে 1 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া মেয়রগলি এলাকায় পাহাড় ধসে আরও একজন নিহত হয়েছে। এছাড়াও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় পাহাড় ধসে 5 শিশু নিহত হয়েছে এবং প্রায় 30 শিশু আটকে পড়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। টানা বর্ষণে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের বিভিন্ন স্থানে রেল লাইনের উপর পানি উঠে যাওয়ায় কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সকালে বিশেষ ট্রেনে করে নগরীর 16 শহর জানালিহাট সেকশনের প্লাবিত এলাকা পরিদর্শন করেন রেলমন্ত্রী হাবিবুর রশিদ। আপাতত আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে চিটাগাং কক্সবাজারে আমরা যতক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। টানা 4 দিনের ভারী বর্ষণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বান্দরবনের মানুষ। ঘরবাড়ি সব পানি উঠে ডুবে গেছে। এখন আমরা কোথায় যাব? এই চিন্তা আছে। বর্ষা তো বেশি হইতে আছে, তাহার কোনো জায়গা নাই। আশ্রয় কেন্দ্রগুলো যদি খুলে দেওয়া না হয়, আমাদের যে নিম্ন অঞ্চলগুলো আছে সেখানে মানুষগুলো খুবই বিপজ্জনক ভাবে বিপদের মধ্যে পড়ে যায়। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু ঘরবাড়িতে পানি ঢুকছে। পাহাড় ধসের ঝুঁকিতে অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে। প্রশাসন জানিয়েছে 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মেইন কথা হচ্ছে কি, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, আমাদেরকে স্বীকার করতে হবে। দল মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে, কারণ আমরা মনে করি এই জায়গায় কোনো রাজনীতি করাটা আসলে উচিত নয়। সবাইকে জনগণের পাশে থাকতে হবে, জনগণ যাতে বিভিন্ন দুর্ভোগে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের এখানে যাতে কোনো মানবিক বিপর্যয় না হয় সেটা খেয়াল রাখতে হবে। গত 24 ঘন্টায় জেলায় 176 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র। কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে চন্দ্রঘোনা রায়খালী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় রাঙামাটি ও বান্দরবনের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাঙামাটিতেও থেমে থেমে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, খোলা হয়েছে 45টি আশ্রয় কেন্দ্র। বৃষ্টির কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বাঘাইছড়ির বিভিন্ন এলাকা ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 5 দিন দেশ জুড়ে কম বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় পাহাড় ধস এবং নিচু এলাকায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। তামান্না সাদিকা, মাই টিভি। টানা 8.5 ঘন্টার ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোর রাত থেকে বৃষ্টির পানিতে প্রধান সড়ক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, আবাসিক এলাকার অলিগলিতে পানি জমে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। নগরীর শানকিপাড়া, আকুয়া, গোলকিবাড়ি, পলাশপুর, চরপাড়া, খাগডহর, গাঙ্গিনার পাড়, নতুন বাজার, জিলা স্কুল মোড়, কেওয়াটখালী সহ বিভিন্ন এলাকার পানি জমে যায়। অনেকের বসত ঘরে পানি ওঠায় বেড়েছে ভোগান্তি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া অধিদপ্তর ইনচার্জ জানান, রাত 12:30 থেকে সকাল 9টা পর্যন্ত 8.5 ঘন্টা 174 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মৌসুমী বায়ুর প্রভাবে বরগুনায় টানা 3 দিনে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গভীর সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বৃষ্টিতে ফসলি জমি, মাছের ঘের, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অন্যদিকে উত্তাল বঙ্গোপসাগরে তলির মাছ ধরা ট্রলার FB মহিমা ডুবে গেছে। 13 জন জেলের মধ্যে 11 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো 2 জন নিখোঁজ রয়েছেন। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি জানিয়েছে, নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথরঘাটা কোস্টগার্ডের পাশাপাশি সমিতির পক্ষ থেকেও জোর তৎপরতা চালানো হচ্ছে। বৃষ্টি ও জোয়ারের প্রভাবে ঝালকাঠি নর্থ সিটি সুগন্ধা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কৃষিজমি, গ্রামীণ সড়ক ও আমন ধানের বীজতলা। এতে কৃষকদের মধ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কয়েকদিন বৃষ্টিতে নদীর পানি স্বাভাবিকের তুলনায় 1.5 থেকে 2 ফুট বেড়েছে। পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় নতুন করে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পানি আরও বাড়লে ফসল ও বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ ও লঘুচাপের প্রভাবে উত্তাল ঢেউয়ে 3টি মাছ ধরা ট্রলার ডুবে অন্তত 13 জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া আরও অন্তত 5টি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা। বিভিন্ন সময় দুর্ঘটনায় কয়েকজন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো 13 জনের খোঁজ মেলেনি। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে আবারও কুড়িগ্রামে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত 24 ঘন্টায় তিস্তা নদীর পানি 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমায় 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে গত 24 ঘন্টায় 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 85 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি অপরিবর্তিত অবস্থায় থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বৃদ্ধি থাকায় নদ নদীর 36টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙনের হুমকিতে পড়েছে সড়ক ও বিভিন্ন স্থাপনা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, জলাবদ্ধতা নিরসনে অবকাঠামো উন্নয়নই সিডি এর প্রধান দায়িত্ব আর নালা নর্দমা পরিষ্কার রাখা সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব। নগর বিভিন্ন জলাবদ্ধ এলাকা ও চলমান প্রকল্প প্রদর্শন শেষে তিনি বলেন, 36টি খালের মধ্যে 30টির কাজ শেষ হয়েছে, 5টির কাজ প্রায় সম্পূর্ণ আজ এবং হিজড়া খালের কাজও এগিয়ে চলছে। তিনি জানান, জলাবদ্ধতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ 39টি রেগুলেটরের দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করেছে। একই সঙ্গে ড্রেনে পলিথিন ও বর্জ্য ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়তে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা, সেনাবাহিনী সহ সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর তারা দীর্ঘদিন এই কাজের সাথে সম্পৃক্ত থেকে প্রায় 5,500 বৈধ অবৈধ ভবন ভেঙে 35টার মতো খাল মোটামুটি শেষ পর্যায়ে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার আজ এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদীর জোয়ারের প্রভাবে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরী সই করা বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 5 জেলার বুধবারে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা ও চলাচল দুর্ভোগের বিষয়টি বিবেচনা নিয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়ার পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা বোর্ড জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি। সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান,
সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুরে বিজিবি অভিযান চালায়। এ সময় সিলেট থেকে কুমিল্লাগামী একটি বাসে তল্লাশি চালানো আনুমানিক 53,68,000 টাকার 422 পিস ভারতীয় শাড়ি আটক করা হয়। আটককৃত শাড়ি আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে নিরাপত্তা, পুশিন ও চোরাচালান প্রতিরোধ বিজিবির অভিযানী কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি ও 22 বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাত 2টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মশকুর ব্যাটালিয়নের মাধবখালী বিওপির টহল দল জীবননগরের মাধবখালী সীমান্তে 70/6 সীমান্ত পিলার এলাকা অভিযান চালায় এবং বিজিবি জানায় টহল দল উপস্থিত টের পেয়ে চোরা কারবারির একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি এবং 22 বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদক আইনগত প্রক্রিয়া জীবননগর থানায় হস্তান্তর করা হচ্ছে। সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। যশোরে বাঘারপাড়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে গাছ সহ এক মাদক কারবারিকে আটক করেছে রায়পুর ক্যাম্প পুলিশ। মঙ্গলবার রাত 11টার দিকে উপজেলার ওমরপুর গ্রামে মোহাম্মদ আলীর সবজি ক্ষেত থেকে গাছ উদ্ধার করে তাকে আটক করা হয়। এই ঘটনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযানে রায়পুর ক্যাম্প ইনচার্জ সঞ্জিত কুমার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুরে করাইল গ্রামে অভিযান চালিয়ে গাছ ও গাঁজা সহ মাদক কারবারি ও মাদক সেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তাগণ। মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক মোহাম্মদ আসানুল কবির বুলবুল, পরিদর্শক মোহাম্মদ সাইফুর রহমান রানা সহ অন্যান্য সদস্যরা। এদিকে এ ব্যাপারে নিয়মিত মামলা হয়েছে বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ আসানুল কবির বুলবুল। দেখছেন তো তোমার কাছ থেকে তো পাওয়া গেছে, তুমি এগুলো কি চাষ করো? না স্যার, আমি নেত্রকোনা বুদ্ধি প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের দায়ে হেলাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিচারক ডক্টর এমদাদুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা যায় 2013 সালে 10 জুলাই বারাহাট্টায় ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হলে তাকে বিয়ের আশ্বাস ভঙ্গ করে তার পরিবারে মামলা করে। তদন্তে ডিএনএ পরীক্ষায় জন্ম নেওয়া কন্যা শিশু পিতা হিসেবে হেলালের পরিচয় নিশ্চিত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 13 বছর পর আদালত এ রায় দেন। দীর্ঘ 13 বছর যাবৎ সে তার পিতৃ পরিচয়ের জন্য এই আদালতের দ্বারগোড়ায় তার আত্মীয় স্বজন নিয়ে ঘুরতেছিল। আজকের এই রায়ের মাধ্যমে তার পিতৃ পরিচয় পাওয়া গেল এবং এই যে আজকের আসামি হেলাল তার উত্তরাধিকারী হিসেবে তার সকল সম্পত্তি এবং অন্যান্য সহ যেভাবে উত্তরাধিকার আমরা পাই সে উত্তরাধিকারী হিসেবে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। ঢাকার আশুলিয়ায় ইসরাফিল ইসলাম নামে এক 3.5 বছর বয়সী এক শিশুর মৃত্যুকে ঘিরে তার সৎ বাবা ও আপন মায়ের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎ বাবা ও মাকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের রাজধানী মুখে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া ফেরি রুট। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহনের পথ ব্যবহার করলেও ফেরিঘাটের সংযোগ সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। খানাখন্দ উঁচু নিচু সড়কের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিনিধি মমিন শেখের তথ্য ও চিত্রে প্রতিবেদন জানাচ্ছেন হাফিজা খানম জুথি।
কাগজে কলমে দৌলতদিয়া ফেরিঘাটে 7টি ঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে মাত্র 4টি। প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, বাস, ব্যক্তিগত গাড়ি এবং হাজার হাজার যাত্রী এই ঘাট ব্যবহার করেন। ফেরিঘাটের সংযোগ সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও উঁচু নিচু, কোথাও আবার সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। এতে করে ফেরিতে ওঠানামার সময় যানবাহন নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বাড়ছে। চলাচলে অনেক অসুবিধা হয়, ফেরিঘাটে নামা ওঠা, রাস্তা অনেক উঁচু নিচু রাস্তা সমান্তরাল, যে কোনো ভাবে গাড়ি একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সমান রাস্তা হলে পরে আমাদের কোনো সমস্যা হবে না। দীর্ঘদিন ধরে নিয়মিত সংস্কার না হয় প্রায় গাড়ির এক্সেল ভেঙে যাচ্ছে। এতে বাড়ছে পরিবহন ব্যয়, তেমনি যাত্রীদেরও জীবন পড়ছে ঝুঁকির মুখে। ওঠা নামা অনেকই সমস্যা। এটা কর্তৃপক্ষের আসলে দৃষ্টি অনুসরণ নাই। আমাদের কাছে দাবি যে এখানে একটা ব্রিজ হইলে আমাদের সবচেয়ে সুবিধা হবে। যেরকম আমাদের গাড়ির লোড অনেক সময় একটু বেশি হয়, ফেরিতে উঠতে সমস্যা হয়, নামতে সমস্যা, অনেক রিস্ক হয়ে যায়। আমাদের সরকারের কাছে একটাই দাবি, যেখানে একটা ব্রিজ দিলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, বর্তমানে ঘাটে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। সংযোগ সড়কটিও দ্রুত মেরামতের আশ্বাস দিলেন তারা। জেলা প্রশাসক রাজবাড়ী মহোদয়কে এবং আমাদের প্রধান কার্যালয়ের মেরিন বিভাগকে পত্রাকারে অনুরোধ করেছি যেন 7 নম্বর ঘাটের ডাউনে মানে ভাটিতে 3 পকেটের রোরো পন্টন বসানোর উপযোগী আরেকটি ঘাট নির্মাণ করা হয়। যেটা আমরা চেষ্টা করতেছি, যেখানে প্লাস্টিকের মেট পাওয়া যায় সেই প্লাস্টিকের মেট যদি ব্যবহার করা যায় তাহলে যেটা বারবার। ফেরিঘাটের সংযোগ সড়ক দ্রুত সংস্কার এবং ঘাট ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিলে দুর্ঘটনা কমবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগের অপেক্ষায় চালক ও যাত্রীরা। হাফিজা খানম জুথি, মাই টিভি। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদীর জোয়ারে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। দর্শক, এবার বান্দরবান থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী তুহিন হোসেন। জি, ধন্যবাদ আপনাকে। বান্দরবনে টানা 4 দিন ধরে যে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবনের যে প্রধান দুটি নদী রয়েছে, সাঙ্গু নদী ও মাতামুহুরী নদী, সেই নদী দুটি কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর প্রভাবে কিন্তু বান্দরবনের যে নিম্ন অঞ্চল এলাকাগুলো রয়েছে সেগুলো গতকাল থেকে পানিতে প্লাবিত হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে বসতঘর, সড়ক, কৃষি জমি পানিতে ঢুকে পড়ায় দুর্ভোগে পড়ছেন কিন্তু কয়েক হাজার মানুষ। এই পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন 220টি পরিবারের প্রায় 100 মানুষ। এদিকে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক করেছে প্রশাসন। আমাদের বান্দরবনের শহরে কাশেমপাড়া, আর্মিপাড়া, মেম্বারপাড়া, ইসলামপুর, শেরেবাংলা, ব্রিগেড এলাকা, কেচিংগাড়া সহ নদীবর্তী যেগুলো নিচু এলাকা রয়েছে সেগুলো পানিতে তলিয়ে গিয়েছে। এই বন্যায় পানিতে কিন্তু শহরের সঙ্গে থানচি, রুমা, রংছড়ি উপজেলায় সংযোগ সড়কের বিভিন্ন অংশে পাহাড়ি ধস ও ডুবে যাওয়ার যোগাযোগে ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টিতে এই পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে। পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপত্তা স্থানে সরে যেতে মাইকিংও করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবং আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন গত 24 ঘন্টায় এই বিকাল 3টা পর্যন্ত বান্দরবনে 195 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রশাসনের সাথে কথা বলেছি, যে কোনো মোকাবেলায় বান্দরবনে কিন্তু 7টি উপজেলা, 2টি পৌরসভায় 220টি আশ্রয় কেন্দ্র এখানে কিন্তু ব্যবস্থা করা হয়েছে, খোলা হয়েছে। এদিকে বান্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটছে, কিন্তু পাহাড় ধস এখন পর্যন্ত কোনো নিহত খবর পাওয়া যায়নি এবং যারা পাহাড়ের পাদদেশে অবস্থান করছে তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে বান্দরবনের সর্বশেষ বন্যার পরিস্থিতি। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া খামার পুষ্পরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠটি সামান্য বৃষ্টিতে জলাশয়ে পরিণত হয়। দীর্ঘদিনের এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের। মাঠ জুড়ে নোংরা পানি জমে থাকে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। সামান্য বৃষ্টি হলে পুরো বিদ্যালয় মাঠ হাঁটু পানিতে তলিয়ে যায়। বাধ্য হয়ে নোংরা পানির উপর দিয়ে প্রতিদিন শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে যাতায়াত করতে হচ্ছে। জলাবদ্ধতা দূর করতে কর্তৃপক্ষের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবা ওই বাজার এলাকায় সকাল 8টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালক নিহত হয়েছে। এই ঘটনা অন্তত 20 জন আহত হয়েছে। দুর্ঘটনার প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যানবাহন সরিয়ে চলাচল স্বাভাবিক করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বরিশালের গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেকেন্দার শেখ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, বরিশাল জেলা বিএনপি সদস্য SM মনিরুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক MA গফুর সহ অন্যান্যরা। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে 10 বাংলাদেশি নাগরিককে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে BSF BGP উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ইমিগ্রেশন পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা BSF ও ভারতীয় পুলিশের হাতে আটক হন। পর আদালতের নির্দেশে ভারতের তোবা কারাগারে দীর্ঘদিন সাজা ভোগ করে। বাংলাদেশ সরকারের আবেদনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়। চাঁদপুরে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর ত্রিমোহনায় ঘূর্ণি স্রোতের কবলে পড়ে ধান ও চাল বোঝাই একটি কার্গো উল্টে গেছে। এতে প্রায় 5000 বস্তা ধান চাল পানিতে ডুবে গেছে। সকালে পুরানবাজার ত্রিমোহনায় এ দুর্ঘটনা ঘটে। কার্গো 5-6 জন শ্রমিক সাঁতরে নিরাপদ তীরে উঠলে মালামাল পানিতে ডুবে যায়। পরে কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভেড়ানো হয়। চাল ব্যবসায়ী সমিতির দাবি, ডুবে যাওয়া ধান চাল 10-12 জন ব্যবসায়ী। ঘটনার পর নৌ পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। যৌক্তিক পারিশ্রমিকের দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের AI টেকনিশিয়ানরা। সকাল 10টা থেকে বাংলাদেশ প্রাণী সম্পদ AI টেকনিশিয়ান কল্যাণ সমিতি বৃহত্তর কুষ্টিয়া জেলা শাখার ব্যানারে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র চত্বরে প্রায় শতাধিক AI টেকনিশিয়ান শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করে। এ সময় ন্যায্য মজুরি সহ রাজস্ব খাতে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা, অন্যথায় আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ প্রাণী সম্পদ AI টেকনিশিয়ানরা ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও মানববন্ধন করেছে টেকনিশিয়ানরা। দুপুরে বৃহত্তর রংপুর বিভাগে 5 জেলা বাংলাদেশ প্রাণী সম্পদ AI টেকনিশিয়ান কল্যাণ সমিতির পক্ষ থেকে রংপুর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে 5 জেলার 3 শতাধিকের বেশি টেকনিশিয়ানরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, একজন টেকনিশিয়ান বছরে সরকারের রাজস্ব খাতে জমা দেন 64,80,000 টাকা, অথচ তারা কোনো বেতন পান না। তাই সরকারি নিয়ম নীতি প্রজ্ঞাপন জারি করে বেতন ভাতার আওতায় আনার দাবিতে মানববন্ধন করেন তারা। দ্রুত বাস্তবায়ন ও কার্যকর করা না হলে আগামী 22 তারিখে ঢাকা কৃত্রিম প্রজনন কেন্দ্র ঘেরাও করার হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা। আমরা তো বেশি কিছু চাইনি, আমরা কর্মরত আইটিরা শুধু একটু ডাল ভাতের স্থায়ী ব্যবস্থা চেয়েছি। আমরা প্রযোজন না করলে বাংলাদেশ চলবে না। আমরা দুধ মাংস পুষ্টি আমরা যোগাই, বাংলাদেশ সরকারকে রাজস্ব দেই, কিন্তু আমাদের কোনো শ্রম নাই। আমরা বিনা পারিশ্রমিকে কাজ করে আসছি। স্থায়ী কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে। সম্মানজনক মজুরি না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন থেকে আমরা সরে যাব।